নামজারির সমস্যা অন্যতম বড় একটি সমস্যা। তবে এবার ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নামজারির সমস্যার জন্য একটা স্থায়ী সমাধান চালু করা হয়েছে। এক্ষেত্রে ৩ শ্রেণীর দলিল যাদের রয়েছে তারা এই সুবিধার অন্তর্ভুক্ত হয়ে তাদের জমি নামজারি করে নিতে সক্ষম হবে। শুধু তাই নয়, এই ৩ শ্রেণীর দলিলওয়ালা যারা তারা যদি নিজেরাও আগ্রহ প্রকাশ করার মাধ্যমে নামজারি না করতে চায়, তবুও যখনই তারা নামজারি করবে তাদেরকে এখন থেকে স্মার্ট মিউটেশন সিস্টেম বা নতুন নিয়মে যে দ্বিতীয় প্রজন্মের নামজারি ব্যবস্থাপনা চালু হয়েছে এটার অন্তর্গত হয়ে তাদের নামজারি করে নিতে হবে। তবে এখানে পূর্বে যারা নামজারি করেনি তাদের জন্য বিশেষ নির্দেশনা, সেটা হচ্ছে তাদের নামজারি বাতিল হয়ে যাবে নাকি তারা স্মার্ট মিউটেশনের অন্তর্গত হয়ে নামজারি করে নিতে পারবে, এ সম্পর্কে কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে বা পরিপত্র প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে মূলত বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত নামজারির জন্য কোনো শ্রেণী বা কোনো ধরনের কোন দলিল এটা দেখে তারপর এসএলআর মহোদয় নামজারি প্রদান করেন না। এসএলআর মহোদয়ের কাছে যখন নামজারির জন্য আবেদন করা হয় সেই সময় উক্ত দলিলওয়ালা বা যে ব্যক্তি নামজারির জন্য দলিল অনুযায়ী আবেদন দায়ের করেছে তার যদি মালিকানা সকল ডকুমেন্ট সঠিক থাকে তাহলে সে নামজারি করে নিতে সক্ষম হবে। এখানে আরও বেশ কয়েকটি ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টসের প্রয়োজন হয়। যেমন একজন ভূমি মালিক তিনি যদি কুরাই সূত্রে মালিকানা লাভ করার পর নামজারি করতে চায় তাহলে অবশ্যই তার যেমন একটা সঠিক দলিল থাকতে হবে, ঠিক তেমনইভাবে তিনি যার থেকে জমি ক্রয় করেছে তিনিও যদি কুরাই সূত্রে মালিক হয়ে থাকে তাহলে সেই দলিলের একটি কপি প্রয়োজন হবে, অর্থাৎ বায়া দলিল প্রয়োজন হবে। এছাড়া ওই এলাকায় সর্বশেষ যে রেকর্ডটা হয়েছে সেই সর্বশেষ রেকর্ড খতিয়ানও প্রয়োজন হবে। তৃতীয় পর্যায়ে আরও একটি ডকুমেন্টস প্রয়োজন হয়, সেটা হচ্ছে যখন যে ওই ব্যক্তি জমি বিক্রয় করেছিল ওই সময় যখন দলিল নতুন করে আবার তৈরি হয়, অর্থাৎ বিক্রেতা যখন ক্রেতাকে দলিল রেজিস্ট্রেশন করে দিয়েছিল উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে, ওই সময়ে রেজিস্ট্রেশনের পূর্বে অবশ্যই তাদের একটা খাজনা পরিশোধ করতে হয়েছিল। আর এই খাজনা পরিশোধের দাখিলাও নতুন করে আবার যখন ক্রেতা নামজারির জন্য আবেদন দায়ের করবে তখন এই খাজনা প্রদানের যে দাখিলাটাও প্রয়োজন হবে। এছাড়া নতুন আঙ্গিকে ওনার অবশ্যই ভোটার আইডি কার্ড, এছাড়া পাসপোর্ট সাইজের আরও একটি ছবিও ওনার প্রয়োজন হবে। তো এই ডকুমেন্টসগুলো যদি কোনো ভূমি মালিক সঠিকভাবে উপস্থাপন করতে পারে তাহলে তার নামজারি আবেদন কখনো রিজেক্ট হবে না। কিন্তু পূর্বে নামজারি করেনি ৩ শ্রেণীর দলিল যাদের, তারা এখন আর এই স্মার্ট মিউটেশন বা দ্বিতীয় প্রজন্মের নামজারির অন্তর্ভুক্ত হয়ে নামজারি করে নিতে পারবে না। এখন মূলত যারা নতুন করে দলিল করছে তারাই কেবল এই স্মার্ট মিউটেশন সিস্টেমে নামজারি করে নিতে পারবে। স্মার্ট মিউটেশনের ক্ষেত্রে অন্যতম যে নিয়মটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যখন জমি ক্রয় করা হবে এবং যখন দলিল তৈরি হবে, অর্থাৎ জমি ক্রয় করার পর যখন ওই ক্রেতা দলিল রেজিস্ট্রেশনের জন্য উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে যোগাযোগ করবেন, ঠিক সেই সময় ওনার একই সাথে দলিল এবং একই সাথে নামজারি খতিয়ানও তৈরি হয়ে যাবে। আর এটা করার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে যেহেতু ভূমি ব্যবস্থাপনা এখনও সম্পূর্ণভাবে অনলাইনীকরণ বা অটোমেশন সিস্টেম চালু করা সম্ভব হয়নি। আর এই জন্যই অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভূমি মালিক আছে তারা বিদেশে অবস্থান করে বা বাইরে থাকার সুযোগ নিয়ে অনেক কুচক্রী মহল আছে বা অনেক সিন্ডিকেট মহল আছে বা দুষ্কৃতিকারী, তারা জমির প্রকৃত মালিক সেজে, অর্থাৎ যিনি দূরে অবস্থান করছেন বা বিদেশে আছেন তার জায়গায় নিজেরা মালিক সেজে ওই জমি অন্য কারো কাছে বিক্রয় করে দেয়। অর্থাৎ এভাবে ভুয়া মালিক সেজে জমি বিক্রয় করে দেওয়ার মতো ঘটনা বাংলাদেশে অহরহ সংঘটিত হয়। এমনকি এক ভাই আর এক ভাইকে প্রতারিত করে ওই জমি নিজের নামে রেকর্ড পর্যন্ত করে নেয়। আর বোনদের ঠকানো এটা তো সাধারণ একটা ঘটনায় পরিণত হয়েছে। এমন ক্ষেত্রেই মূলত সরকারের পক্ষ থেকে এই নিয়মটা চালু করা হয়েছে যেন কোনো ব্যক্তি আর যত দূরে অবস্থান করুক না কেন প্রতারিত না হয়। আর যদিও কেউ এ ধরনের ভুয়া মালিক সেজে জমি বিক্রয় করার চেষ্টা করে বা কারো জমি নিজের নামে রেকর্ড করে নেওয়ার চেষ্টা করে তাহলেও যেন উক্ত ভূমি দস্যুকে খুব সহজেই ধরা যায়, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যেন উক্ত ভূমি দস্যুকে চিহ্নিত করার মাধ্যমে তাকে খুব সহজেই শাস্তির আওতায় নিয়ে আসা যায়। এই জন্যই এখন থেকে স্মার্ট মিউটেশন ব্যবস্থা চালু হয়েছে এবং এই স্মার্ট মিউটেশন ব্যবস্থা ইতিমধ্যে বাংলাদেশে 21টি সাব রেজিস্ট্রার কার্যালয়ে চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাংলাদেশের অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে বা সেই উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়গুলোতেও এই স্মার্ট মিউটেশনে অন্তর্ভুক্ত হয়ে জমির নামজারি কার্যক্রম শুরু করা হবে এবং নামজারি ব্যবস্থাপনা সম্পন্ন করা হবে। তবে এখানে দুইটা যে মন্ত্রণালয়ের অধীনস্থ যে অফিসগুলো রয়েছে, অর্থাৎ আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়, বিশেষ করে সাব রেজিস্ট্রার কার্যালয়, এছাড়া
উপজেলা সহকারী কমিশনার ভূমি, এই দুইটা অফিসের ভিতরে আন্তঃসংযোগ ঘটানো হবে এবং যখন কোনো ব্যক্তি দলিলের জন্য বা দলিল তৈরির জন্য আবেদন করবে সে সময় ওনার দলিলের সঠিকতা যাচাই করার জন্য বা উনি সঠিকভাবে এই জমির মালিক কিনা, উনি যতটুকু জমি বিক্রয় করছে বা কাউকে রেজিস্ট্রেশন করে দিয়েছে এতটুকু সম্পত্তি ওনার সঠিকভাবে ওনার নামের পাশে আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য সাথে সাথেই আবার এসিলান মহোদয়ের কাছে এই বিক্রেতা যিনি ওনার তথ্য প্রদান করা হবে। পরবর্তীতে এসিলান মহোদয় সার্বিক তথ্য যাচাই বাছাই করে উনি যখন নিশ্চিত হবেন এবং উনি যখন ওনার যে রেকর্ড আছে বা নামজারি যে রেকর্ড বা পূর্বে যে আপনার মাঠ পর্যায়ে যে রেকর্ডটা হয়েছে সেই রেকর্ড খতিয়ানগুলো যাচাই করার মাধ্যমে বা সেই রেকর্ড সরকারি রেকর্ড যাচাই করার মাধ্যমে দেখবেন যে সত্যিকার অর্থে ওনার জমি পূর্বে এই দাগ থেকে উনি নিজে বিক্রয় করেছে কিনা। আবার এটাও নিশ্চিত হবেন যে উনি যদি বিক্রয় করে থাকেন তাহলে ওনার এই দাগের ভিতরে আর কতটুকু অংশ ওনার রয়েছে এবং সেই অংশ অনুযায়ী উনি কতটুকু জমি বিক্রয় করতে পারবে। আর বর্তমানে জমি যেটা বিক্রয়ের জন্য বা রেজিস্ট্রেশনের জন্য যেটা উনি আবেদন করেছেন এখানেও ওনার সেই পরিমাণ জমি আছে কিনা এটা যাচাই করার পর মূলত যখন এসিলান মহোদয় এবং উনি সঠিক মালিক কেনা এটা কিন্তু যাচাই করা হবে, জমি শ্রেণী যাচাই করা হবে, সার্বিক বিষয়গুলো যাচাই করার পর যখন উনি এক প্রকার পজিটিভ রিপোর্ট প্রদান করবে সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে, তারপরে কেবল সাব রেজিস্ট্রার মহোদয় ওই দলিল তৈরির জন্য বা নতুন করে নতুন দলিল তৈরি এবং নামজারি খতিয়ানের কার্যক্রমে উনি হাত দিবেন। আর এইভাবে দুইটা অফিসের ভিতরে একটা আন্তঃসংযোগ বা ইন্টার কানেকশন ঘটানোর মাধ্যমেই এই দলিল এবং নামজারি একই সাথে হয়ে যাবে। যেমন এখন যদি আমরা দেখি তাহলে অনেকেই আছে দলিল তৈরি করে বা দলিল তৈরি হয়ে যাওয়ার পরে দলিলে যদি তিনি 30% বা 40% জমি ক্রয় করে, যে ব্যক্তি থেকে ক্রয় করেছে উনি দেখা যাচ্ছে যে সঠিকভাবেই জমিটা উঠিয়ে দিয়েছে, কিন্তু নামজারির জন্য আবেদন করার পর অনেক সময় দেখা যায় যে উনি 40% বিক্রয় করেছে এবং যিনি ক্রয় করেছে তিনি যখন নামজারির জন্য আবেদন করছে তখন ওনার বলা হচ্ছে যে আপনি যে দাগ থেকে যে জমির পরিমাণটা নামজারির জন্য আবেদন করেছে সেখানে যার জমি আপনি ক্রয় করেছেন তার মালিকানা আছেই মাত্র 20%। অর্থাৎ সে 40% মালিক ছিল, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দাগে দাগে রেফারেন্স দেওয়ার কারণে বা দিগর দেওয়ার কারণে তার এই জমির পরিমাণটা কমে গিয়েছে। আর এখন যদি এইভাবে একই সাথে দলিল এবং নামজারিটা হয়ে যায় তাহলে কিন্তু যিনি ক্রয় করছে তিনি ভোগান্তিতে পড়বে না, অর্থাৎ তিনি আর যে কষ্টার্জিত যে টাকা জমা দেওয়ার মাধ্যমে উনি এই জমি ক্রয় করছে সেটা উনি সঠিকভাবে আবার নামজারি করে নেওয়ার মাধ্যমে জমিটা দখলেও নিতে সক্ষম হবে। তবে যে 3 শ্রেণীর দলিলের ক্ষেত্রে স্মার্ট মিউটেশন ব্যবস্থা একদম বাধ্যতামূলক করা হয়েছে তার ভিতরে 1 নম্বর হচ্ছে সাব কবলা বা বিক্রয় কবলা দলিল। সাধারণত বাংলাদেশে দলিল রেজিস্ট্রেশনের জন্য সবথেকে সরকার নির্ধারিত ফিটা যে দলিলের ক্ষেত্রে নেওয়া হয় সেটা হচ্ছে এই সাব কবলা বা বিক্রয় কবলা দলিল। সাধারণত সাব কবলা বা বিক্রয় কবলা দলিলটা তৈরি করাই হয়েছে যারা সত্য ত্যাগ করে জমি বিক্রয় করে বা সত্য ত্যাগ করে জমি ক্রয় করে তাদের ভিতরে সম্পাদিত যে শ্রেণীটা সেই শ্রেণীগত বা এই দলিলটা তৈরির জন্য। এই যে সাব কবলা বা বিক্রয় কবলা দলিল এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি জমি বিক্রয় করে এই দলিলটা তৈরি করে দিয়েছে তিনি বা পরবর্তী কোনো প্রজন্ম এমনকি কিয়ামত পর্যন্ত কখনো ওই জমির মালিকানা আর দাবি করতে পারবে না বা তাদের কোনো সত্ত্ব এখানে আছে এটা তারা দাবি করতে পারবে না। আর যিনি ক্রয় করেছেন তিনি নিশ্চিন্তে যেমন ওই জমিটা ভোগ দখল করতে পারবেন, তার পরবর্তী প্রজন্ম নিশ্চিন্তে ওই জমি ভোগ দখলে রাখতে সক্ষম হবেন। এবং সাব কবলা দলিল এখন থেকে যখন তৈরি হবে তখন অবশ্যই প্রত্যেকটা সাব কবলা দলিলেই এই অটোমেশন সিস্টেম বা স্মার্ট মিউটেশনের মাধ্যমেই নামজারিটা হয়ে যাবে, অর্থাৎ নতুন করে আর কোনো ভূমি মালিকের নামজারির জন্য আবেদন করতে হবে না। দ্বিতীয় পর্যায়ে যে দলিলটা সেটা হচ্ছে হেবা দলিল। সাধারণত হেবা দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। তবে হেবা দলিলের যে কন্ডিশন বা যে শর্ত, তার মূল শর্ত হচ্ছে যে ব্যক্তি হেবা করছেন তিনি স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিতভাবে কারোর দ্বারা পুনরুচিত না হয়ে অর্থাৎ স্বেচ্ছায় তিনি হেবা করছেন। আরও অন্যান্য যে কন্ডিশনগুলো রয়েছে এইগুলোর আলোকে যখন একজন হেবা দলিল করবে আর যাকে উদ্দেশ্যে হেবা করে দেবে তখনও কিন্তু স্মার্ট মিউটেশনের মাধ্যমে হেবা দলিলটা হয়ে যাবে। এছাড়া অন্যতম আরেকটা দলিল হচ্ছে বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল। বাংলাদেশে সাধারণত এই বন্টননামা দলিলটার ক্ষেত্রে অনেকের অনীহা থাকে, তারা মনে করে যে আমাদের পারিবারিক যে সম্পত্তি এটা বন্টননামা দলিল এখন না করে যখন রেকর্ড আসবে তখন নিজেদের নামে আলাদা আলাদাভাবে রেকর্ড করে নেব। মূলত রেকর্ডের সময় দেখা যায় যে অনেক সময় এই ওয়ারিশরা সকলে উপস্থিত থাকতে পারে না, এমনকি ওয়ারিশদের ভিতরে বিভিন্ন ক্ষেত্রে তাদের মনোমালিন্য থাকার কারণেও তারা কিন্তু নিজেরা রেকর্ডের সময় সঠিকভাবে নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারে না। আর এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে বা ওই জমি সঠিকভাবে নিজেদের নামে রেকর্ড করে নিতে চাইলে অবশ্যই পূর্ব থেকেই যদি নিজেদের মধ্যে বাটোয়ারা বা বন্টননামা তৈরি করে নেওয়া যায় তাহলে যখন এলাকায় রেকর্ড আসবে নিশ্চিন্তে সকল ওয়ারিশ তারা স্বাধীনভাবে অর্থাৎ কোনো ধরনের সমস্যায় প্রভাবিত না হয়ে ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবে। তবে বন্টননামা দলিল এখন করতে হলেও কিন্তু অবশ্যই মনে রাখবেন এই স্মার্ট মিউটেশনের অন্তর্ভুক্ত হয়ে এখন বন্টননামা দলিল তৈরি করা লাগবে।
এছাড়া আরও অন্যান্য যে দলিলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এওয়াজ বদল দলিল। এই এওয়াজ বদল দলিলের ক্ষেত্রেও এই আপনার স্মার্ট মিউটেশনের অন্তর্ভুক্ত হয়ে এখন দলিল হবে, অর্থাৎ এই দলিল যখন হবে তখন অটোমেটিকভাবে স্মার্ট মিউটেশন হয়ে যাবে। আর এই দলিলগুলো করলেই নতুন করে আর নামজারির জন্য আবেদন করা লাগবে না। তবে পূর্বে যারা এখনো এই দলিলগুলো অনুযায়ী মালিকানা লাভ করেছে বা তাদের দলিল আছে এখনো নামজারি নেই, তারা আসলে কি করবে? যদি আপনার এলাকায় স্মার্ট মিউটেশন এখনো চালু না হয়, তাহলে আপনি এখনই আপনার এই দলিলগুলো নামজারির জন্য আবেদন দায়ের করেন। অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব আপনি আপনার যে দলিল যে রয়েছে এবং মালিকানা যে প্রমাণগুলো রয়েছে সেগুলো অ্যারেঞ্জ করে আপনি নামজারির জন্য আবেদন দায়ের করেন এসএলআর মহোদয়ের কাছে। নতুবা আপনার নামজারি আবেদন কিন্তু আপনি পরবর্তীতে এই সুযোগটা হয়তো সরকার আপনাকে আর দিবে না, তখন দেখা যাবে যে আপনার দলিল থাকা অবস্থায় আপনি জমির মালিকানা ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন। এছাড়া আপনার এলাকায় যখন স্মার্ট মিউটেশন চালু হবে তখন কিন্তু আপনার যে দলিলগুলো নতুন করে আবার তৈরি হবে সেগুলো কিন্তু অটোমেটিকভাবে নামজারি হয়ে যাবে। তাই বর্তমান যে সিস্টেম রয়েছে, আপনি 1170 টাকা সরকার নির্ধারিত ফি দেওয়ার মাধ্যমে কিন্তু নিজে থেকেই আপনি নামজারির জন্য আবেদন দায়ের করে নামজারি করে নিতে পারবেন এবং আপনার সকল মালিকানা তথ্যগুলো সঠিক থাকলে এসএলআর মহোদয় আপনার নামজারি প্রদান করবেন। কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি আপনাকে হতে হবে না এবং আপনার নামজারি আবেদনও বাতিল হবে না। এই জন্য সরকারও 28 কর্মদিবসের ভিতরে যেন এসএলআর মহোদয়ের নামজারি প্রদান করে, এটা একটা সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে বা আলটিমেটামও দেওয়া হয়েছে। অর্থাৎ কখনো কোনো এসএলআর অফিস থেকে যেন কোনো সেবা গ্রহীতা এ ধরনের কোনো অভিযোগ দায়ের করতে না পারে যে আমার দলিল অনুযায়ী আমি নামজারির জন্য আবেদন করেছি কিন্তু 28 কর্মদিবস পার হয়ে গেলেও আমাকে নামজারি এখনো প্রদান করা হয়নি। তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে 3 শ্রেণীর দলিলের জন্য এখন স্মার্ট মিউটেশন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। এই স্মার্ট মিউটেশনের অন্তর্ভুক্ত হয়ে নামজারি সমস্যার স্থায়ী সমাধানের মাধ্যমে সকলে এখন তাদের দলিল নামজারি করে নিতে পারবে।